আচ্ছা, আবার একটা এপিসোড নিয়ে চলে এসেছি। এবারে আমাদের সাথে আছে মীর এসছে সুদূর গড়িয়া থেকে, খুব দূরও নয় কিন্তু যাই হোক গড়িয়া থেকে এসছে। ওর কাছে আছে XUV 3XO, গাড়িটা সম্পর্কে কিছু আমাদের সাথে শেয়ার করবে বলে। তো মীর, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে প্রথমেই বলি যে দেব দ্য এক্সপ্লোরার যে চ্যানেলটা আছে, আমি আপনার মানে ভীষণ বড় একজন ফ্যান, মানে বাস্তবিকভাবে, মানে এতটুকু অত্যুক্তি নয়। আর আমার এই গাড়ি কেনা বা এই গাড়ি নির্বাচনের পেছনে আপনার একটি ভিডিওর অবদান অনস্বীকার্য। যেই ভিডিওটা দেখে এবং সেই ভিডিওতে আপনি যেভাবে গাড়ি কেনার আগে রিসার্চ করা বা গোটা ব্যাপারটা বোঝা, সেইটা আপনি যা আপনি বলেছিলেন সেইটা আমি পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট ওয়াইজ ফলো করেছিলাম এবং ফলো করে আলটিমেটলি আমি ওই সিদ্ধান্তে আসলাম, যেটা আপনি ওই এক্সক্লুডিং মেথড যেটা বলেছিলেন যে একটা একটা করে এক্সক্লুড করো, মানে গাড়ির 7টা ধাপ। গাড়ির 7টা ধাপ, একদম আচ্ছা। গাড়ির 7টা ধাপ। এই ভিডিওটা সেটা দেখে আমি এবং ওই এক্সক্লুড করতে 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 আলটিমেটলি দুটো গাড়িতে এসে ক্ল্যাশ করেছিল। সেখানে এসে আমাকে অলমোস্ট টসের জায়গায় আসতে হয়েছিল। আচ্ছা। তারপরে আমি নির্বাচন করি XUV 3XO। তো গাড়ির 7টা ধাপ নিয়ে একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা পারলে দেখে নেবেন। তো যাই হোক, আমার প্রশংসা তো অনেক হলো, এবার গাড়ির ব্যাপারে কিছু আলোচনা করি। সেটা হচ্ছে, এই গাড়িটা কবে কিনেছো তুমি? গাড়িটা আমি নিলাম হচ্ছে অক্টোবরের এন্ডে, মানে আমি অক্টোবরের 7 তারিখে আমি বুক করেছিলাম। তো লাকিলি আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটা ওদের স্টকে ছিল, রাইট। এবং আমাকে 30 অক্টোবর 2025 গাড়িটা আমাকে ডেলিভারি করা হয়। বাহ, এই গাড়িটা কি মডেল, মানে কোন ভেরিয়েন্টে এটা কেনা? আচ্ছা, এটা হচ্ছে XUV 3XO AX5 ম্যানুয়াল পেট্রোল। ওকে। AX5 এর আবার দুটো ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে ওই লাক্সারি সেকশন হয়, সেখানে কিছু ফিচার অ্যাড হয়। তো আমার ওই 7টা ধাপের অনুযায়ী আমার ওই ফিচারগুলোর দরকার ছিল না। সো দ্যাট ইজ ওয়াই আই ল্যান্ডেড ইনটু XUV 3XO AX5 ম্যানুয়াল পেট্রোল। একদম। আর এতে সানরুফ আছে? সানরুফ আছে, পুরোটা নয়, কিছুটা সানরুফ আছে, মানে সেটা অ্যাডেড ইলেকট্রিক সানরুফ আছে। আর এতে কি কি ফিচারস আছে মোটামুটি, যেগুলো দেখে আর কি গাড়িটাকে সিলেক্ট করলে? আচ্ছা, আমি বলে রাখি, এর আগে আমি ব্যালেনো ইউজ করছিলাম। ওকে। তো ব্যালেনো ডেল্টা আমি ইউজ করছিলাম, ডেল্টাতে আমার মোটামুটি সব ফিচার্সই ছিল আর কি। এখানে যে এক্সট্রা ফিচার্স বলতে আমার ফার্স্ট যে প্রায়োরিটি ছিল গাড়ি কেনার, সেটা হচ্ছে সেফটি। তো সেক্ষেত্রে আমি যখন নির্বাচন করলাম, তখন যে গাড়িগুলো আসলো তার মধ্যে আমার নেক্সান এসছিল, সেখানে XUV 3XO এসছিল, সেখানে আমার ফোক্সওয়াগনের গাড়ি এসছিল, স্কোডার গাড়ি এসছিল, এগুলো আমার এসছিল। কোন গাড়ি এলো? টাইগুন 4 মিটারের থেকে বড়। হ্যাঁ, টাইগুন একটু বড় গাড়ি ওর থেকে, মানে সেখানে গিয়ে টাইগুন আবার পিছিয়ে আসলো। কিন্তু মানে ওই রাডারে ছিল আর কি, যে এই সমস্ত যেগুলো সেফটি, একদম যেগুলো আমার সেফ আছে। আচ্ছা, ওই অক্টোবর মাসে যখন নিলে ততক্ষণে আমার মনে হয় ব্যালেনো 4 স্টার রেটিং পেয়ে গেছে ভারত NCP ক্র্যাশ টেস্টে। না, আমি যখন আমার বুক করা হয়ে যাওয়ার পর তারপরে আমি এটা জানতে ভারত NCP। তো তখন কি ব্যালেনো নিতে? তাহলে না, ব্যালেনো নিতাম না আমি। আর একটা ক্রাইটেরিয়া ছিল আমার। ব্যালেনো, তার আগে আমার অল্টো K10 প্রায় 3.5 বছর চালিয়েছি, তারপরে ব্যালেনো প্রায় 5.5 বছর মতো চালিয়েছি। এই চালানোর পর মোটামুটি 1,10,000 কিলোমিটার চালানোর পর আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে একটা লো ব্যাক পেন আসছিল। আচ্ছা। এবং আমার রাইট হিপ জয়েন্ট থেকে একটা পেন আসছিল। তো ইনিশিয়ালি আমার যেটা মনে হয়েছিল সেটা ভীষণ সায়াটিকা টাইপের। তো আমি সেটা করি আর কি, ইমেজিং করি, দেখি যে না, কোনো রকম এরকম ডিস্ক প্রোল্যাপস বা এরকম কম্প্রেশন কিছু হচ্ছে না। তো আমি ডক্টরকে কনসাল্ট করি, উনি বললেন এটা বেসিক্যালি হচ্ছে মাসেল স্ট্রেনের জন্য। ওকে। বাই দ্য ওয়ে, এখানে একটা বলি যে মীর কিন্তু নিজেও ডাক্তার, ঠিক আছে? আচ্ছা। তো কোনো যদি দরকার পড়ে তাহলে নিঃসন্দেহে ওকে, মানে নির্দ্বিধায় ওকে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, মানুষের আর কি, ঠিক আছে, গাড়ির নয় কিন্তু। তো তারপরে আমাকে যেটা সাজেস্ট করা হলো যে ওর যে পশ্চারটা এবং ওর যে আর্গোনমিক্সটা, সেই আর্গোনমিক্সটা আমার বডি অনুযায়ী সাপোর্ট করছে। ওকে। সিট অ্যাডজাস্টমেন্ট ছিল না ওই গাড়িটা? না, ছিল না। তো সিট অ্যাডজাস্টমেন্ট হলে কি ওটা কাটানো যেত নাকি না সেই প্রবলেমটা রয়েই যেত? না, সেই প্রবলেমটা রয়ে যেত। সেটা আবার 4 স্টার সেফটি রেটিং বলছে ওরা, কিন্তু গাড়ির বিল্ড কোয়ালিটি দ্যাট ইজ অলসো বাইরে থেকে এইটা চিপে দেখে। হ্যাঁ, এবার কেউ একজন রেগে গিয়ে রাস্তা দিয়ে আমার গাড়িতে, ধরুন আমি যাচ্ছি একটা প্রত্যন্ত কোনো জায়গায়, সেখানে 10 টাকা একটা টোল ট্যাক্স, সেটা আমি বললাম যে ফাস্ট ট্যাগ হলে দেবো, না হলে দেবো না। সে রেগে গিয়ে গাড়িতে একটা মারলো। এবার গাড়ি তুবড়ে গেল, লিটারেলি আমার ব্যালেনোর সঙ্গে হয়েছে। তো দেখলাম গাড়ি তুবড়ে গেছে।
এবার সেই গাড়ি আমি 4 স্টার রেটেড গাড়ি, যে গাড়ি তুবড়ে যাচ্ছে সেই গাড়ি নিয়ে আমার লাভ নেই। আমার একটা রোড প্রেজেন্স এবং ভেতর থেকে একটা সেফটি ফিলিংও দরকার। গাড়ির দরজাটা বন্ধ করবো, ঝনঝন করে উঠলো, একটা থার্ড সাউন্ড হওয়া দরকার, থার্ড সাউন্ড হওয়া দরকার, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে গাড়ির বিল্ড কোয়ালিটিটা ভালো আছে। রাইট। তো সেই জায়গা থেকে আমি এক্সইউভিতে আসলাম। এক্সইউভির যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি, 5 স্টার রেটিং। এর আগে এক্সইউভি 300 যেটা ছিল সেটা গ্লোবাল এনক্যাপে 5 স্টার রেটেড ছিল, এটা ভারত এনক্যাপে 5 স্টার রেটেড, মানে দুটোই আমার হয়ে গেল। একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে গাড়ির লুকটা আমার ওই লাভ এট ফার্স্ট সাইট, এটা ভেরি সাবজেক্টিভ, বাট এই লুকটা সামাও আমার এই অ্যাগ্রেসিভ লুক বা এই পাঞ্চি লুকটা রোডে আমার পছন্দ হয়েছে। আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে রোডে এই গাড়ির প্রেজেন্সটা আমি কম পেয়েছিলাম। এবার এটা আমার একটা ব্যাপার, যেটা দেখি একটু আন্ডার রেটেড বা যেটা দেখি লোকজন যেদিকে করছে না, আমি সেই দিকে একটু ঝুঁকি কেন করছে না, কেন নিচ্ছে না। তো আমি এটা রিসার্চ করে দেখলাম যে না নেওয়ার তো কোনো কারণ নেই। শুধু একটা জিনিস দেখলাম যে এদের মার্কেটিংটা সেইভাবে নেই। এটা হচ্ছে এই সেগমেন্টের মোস্ট স্পেসিয়াস কার, ভেতরে পেছনের দিকে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, এবং সেটা বসেও ফিল করা যায়। একটা হচ্ছে যে আমি একটা শখে গাড়ি কিনলাম, যে গাড়িটা আমি রাখলাম, মাঝে মধ্যে বেরোলাম উইকেন্ডে অথবা বছরে 2-3টে লং ট্রিপ করলাম। আর একটা ক্যাটাগরি হচ্ছে যাদের রেগুলার গাড়িটা প্রয়োজন আছে, রেগুলার রান করে, ওই ডেইলি কমিউটার্স যারা, আমি সেটার মধ্যে পড়ি। এবং আমার বছরে প্রায় 12,000 কিলোমিটার মিনিমাম রান করে। তাহলে সেক্ষেত্রে আমি দেখলাম যে আমার এমন একটা গাড়ি দরকার, যে গাড়িটা আমার রেগুলার কমিউটার হিসাবে আমি ইউজ করতে পারবো, প্লাস আমার বাচ্চা 3.5 বছর বয়স, এবার আমি ওকে নিয়ে বাইরে ঘুরবো, পাহাড়ে যাব, বিভিন্ন অফরোডিং করব। তো এই অফরোডিং এর জন্য আমার একটা এমন গাড়ি দরকার যে গাড়িটা একটু স্পেসিয়াস হবে ভেতরে। আমরা 3 জন, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, ম্যাক্সিমাম হয়তো আর একজন যেতে পারে। তো আমার বুট স্পেসটা মোটামুটি ডিসেন্ট হলেই চলবে, যে বিশাল ট্রাকের মতো বুট স্পেস আমার দরকার নেই, কিন্তু আমার ভেতরের স্পেসটা যেন ইয়ে হয়, মানে বুট স্পেসও তো খুব বেশি নয়, 326 লিটারের মতো সম্ভবত, কিন্তু মোটামুটি ডিসেন্ট। আমি রিসেন্টলি গেলাম তো, একদম ঠিক আছে। আমি একটা জিনিস দেখেছি, বক্সি টাইপ যদি বুট শেপ হয় না, তাহলে কিন্তু ছোট হলেও তো অনেক জিনিস ঢুকে যায়। আর আমি পার্সেল ট্রেটা ইচ্ছা করে লাগাইনি, আমি ইচ্ছা করে, এটাতে আসেও না, আলাদা লাগানো যায়। তো এটার যে উপরের ভেরিয়েন্টটা ওটাতে আসে, কিন্তু আমি এটা ইচ্ছা করে লাগাইনি, আমার পার্সেল ট্রের দরকার নেই। আচ্ছা, ব্যালেনোর থেকে এতে কি ফিচার্স বেশি পেলে? আমি ইনফোটেনমেন্ট সিস্টেমের সঙ্গে অ্যাপেল কারপ্লেটা পেয়েছি, যেটা ফ্ললেসলি কাজ করে। রাইট, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের একটা অ্যাড্রেনক্স বলে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা, মানে আমি জানি না কার কি কাজে লাগে, আমার ভীষণ কাজে লাগছে। কিরকম? আমি গাড়িটা মনিটর করতে পারছি। ওকে, ঠিক আছে, আমি যখন থাকছি না, আমার যখন ড্রাইভার গাড়িটা নিয়ে যাচ্ছে কোথাও, কাউকে নিয়ে যাচ্ছে, গাড়ি কোন রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি এখন অ্যাট প্রেজেন্ট ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, এক্ষুনি যদি কেউ চায়, যদি কানেক্ট করা থাকে, সে কিন্তু আমাকে লোকেট করতে পারবে গাড়ি কোথায় আছে, গাড়ি কত কিলোমিটার চলছে, গাড়ি কোথায় মানে দাঁড়িয়ে আছে। তো এই গোটা ইনফরমেশন গাড়ির ব্যাপারে আমি কিন্তু ডিস্টেন্টলি গাড়ির ব্যাপারে পেয়ে যাচ্ছি। কি গাড়ি কেন বাদ গেল? আচ্ছা, আমি অনেকেই হৃদয়ে বিদারক হবে যারা মানে টাটা ফ্যান বা নেক্সন ফ্যান, আমি নেক্সন দিয়ে স্টার্ট করছি। ওকে, আমি একই দিনে নেক্সন আর এই গাড়ির টেস্ট ড্রাইভ নিয়েছিলাম। আমি প্রথমে নেক্সন চালাই, তারপরে এই গাড়িটা চালাই। আচ্ছা, নেক্সন চালিয়ে আমার খুব ভালো লেগেছে। আমি ইচ্ছা করে একজনের কাছে শুনেছিলাম যে টাটার গাড়ির লাইট খুব একটা ভালো নয়, তো আমি নেক্সন ওই জন্য দুটোই আমি সন্ধ্যেবেলার দিকেও দেখেছিলাম, 5টা 5:30 অনওয়ার্ডস। না হবে না। নেক্সন চালিয়ে আমার বেশ ভালো লাগে, নেক্সনের সব ঠিক আছে, কিন্তু নেক্সনের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে নেক্সনের ইনিশিয়াল যে টর্ক বা থার্স্টটা সেটা খুব একটা ভালো নয় আর কি। সেটা কি স্পোর্টস মোডেও পাচ্ছিলে না? স্পোর্টস মোডে পাচ্ছি, কিন্তু এমনি নর্মাল যে মোডটা আছে সেই নর্মাল মোডে পাচ্ছি না, নর্মাল ইকো মোডে সেটা হচ্ছে না। এবার স্পোর্টস মোডে হলে সেখানে আবার ফুয়েল কনজাম্পশন বা ইকোনমিটা অনেক ডাউন হয়ে যাবে। 1 নম্বর। আচ্ছা, আপনাকে সবসময় উঠে যদি ওটা করতে হয়, স্পোর্টস মোডে আপনাকে দিতে হবে, মানে চেঞ্জ করতে হবে, মানে বাই ডিফল্ট স্পোর্টস মোড হবে না। কমফোর্ট ভালো, আমার ওয়াইফকে বাচ্চাকে আমি নিয়ে গেছি সবগুলো এতে। ওরা আমাকে যেটা বললো যে পেছনের ব্যাক সিটে স্পেস নেই, কম, মানে ওদের একটু ক্লস্ট্রোফোবিক লাগছে। ওকে, ওরা একটা ফিডব্যাক দিল। আর একটা যেটা ফিডব্যাক সেটা হচ্ছে লাইটের ফিডব্যাক।
যেটা ঠিক আছে? আপনি রিয়েলাইজ আমি যেটা রিয়েলাইজ করলাম যে লাইট থ্রোটা একদমই ভালো নয়। ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই লাইটটাকে নিয়ে আফটার মার্কেটে চেঞ্জ করতে পারি যাতে আপনাদের যে ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টিটা ভয়েড করবে না। ওরা বলল না, আপনি পারবেন না এটা করতে। তাহলে আপনাদের কিছু আছে যেটা এ করা যায়, আপলিফট করা যায়? না, আমাদের কিছু নেই। ড্রাইভার সিটের পাশে সামনে যে ওদের ইন্টেরিয়ার অ্যারেঞ্জমেন্টটা সেটা আমার খুব একটা ফ্রেন্ডলি লাগেনি, মানে ইউজার ফ্রেন্ডলি নয়। মানে মোবাইল রাখা বা কোনো কিছু রাখা সেগুলোর খুব একটা আমার ভেতরটা আমার খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে না, আপনার পারপাসটা সলভ করছে না, সলভ করছে না। হ্যাঁ, এবার ওটা কেটে গেল। থার্ড পয়েন্ট হচ্ছে লুক। আচ্ছা, লুক তো ভালো না, আমার লুকটা বরং এর আগের জেনারেশনের যে এটা ছিল নেক্সন ছিল, হ্যাঁ সেই জেনারেশনের লুকটা আমার, এই লুকটা আমার ছোট মনে হয়। মানে এটা আমার পার্সপেক্টিভ, এটা আমার ভিজুয়াল পার্সপেক্টিভ হতে পারে, সেটা মানে আই মাইট বি রং, অ্যাবসলিউটলি রং। সাইড থেকে আমার দেখে মনে হয় যে গাড়িটা যেন ছোট। টাটা নেক্সনের নেক্সট জেনারেশন তো আসেনি, কিন্তু ফেসলিফট হয়েছে, 2-3 বার ফেসলিফট হয়েছে, তো তাতে কিছু মাইনিওর চেঞ্জ তো হয়েই। মানে ওদের যে শার্প, আমার একটু শার্প এজি ভালো লাগে, বেশি কার্ভ এই ব্যাপারগুলো ওটা একটু ফেমিনিন হয়ে যায়। তো আমি মানে ওই জায়গাটা হয়তো মেবি আমার সাবকনসিয়াসে এটা কেটে, ওটাও একটা কেটে গেছে। সনেট, এবার সনেটে আসি। তো সনেটে ওই পাঞ্চটা পাইনি আমি। সনেট গাড়ির সব ভালো, সমস্ত কিছু। সনেটের সেফটি রেটিং কোনো আমি খুঁজেছি, ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো ডকুমেন্টেড সেফটি রেটিং আছে? বললো না, কিন্তু 4 স্টার। বললাম তাহলে কি অনুযায়ী? ওরা বললো এই এয়ারব্যাগ, 6টা এয়ারব্যাগ, এই সেই হাবিজাবি এই সমস্ত মিলিয়ে সনেট বেশ ভালো গাড়ি। কিন্তু সনেটের মধ্যে আমি ওই টর্কটা পাইনি, কারণ ওটা 1.2 লিটারের ইঞ্জিন, 1.2 লিটার ইঞ্জিন, 82 বিএইচপি। আর সনেটে যদি টর্ক পেতে হয় বা মানে যদি ড্রাইভিং এনথুজিয়াস্ট যারা ডিজেলে যেতে হবে, তারা আইদার ডিজেলে যেতে পারে অর তারা ওই ডিসিটিতে যেতে হবে। ডিসিটি যেতে হবে। হ্যাঁ, ডিসিটিটা খুব ভালো পারফর্ম। আমি ম্যানুয়াল, মানে আমি চাই আরো 10 বছর আমি ম্যানুয়াল চালাবো আর কি। ঠিক আছে, মানে আমি এখনই অটোমেটিকে বা আমি সেমি অটোমেটিকে ঢুকবো। ঠিক আছে, আমি পুরো এনগেজমেন্ট চাই, কারণ আমি আই লাভ টু ড্রাইভ। ঠিক আছে, হয়ে গেল, সনেট কেটে গেল। আচ্ছা, এবার আমার রইল কাইল্যাগ। ওদের মানে স্কোডা, ভোক্সওয়াগন, এদের প্রফেশনালিজম দুর্দান্ত। এদের যারা রিপ্রেজেন্টেটিভ আমার সঙ্গে যোগাযোগ করেছে, এদের আচার ব্যবহার এদের সত্যি খুব ভালো, অ্যাট পার, ওরা যেমন হওয়া উচিত। আমি 10-12 লাখ টাকা একটা প্রোডাক্ট নিচ্ছি, ওরা সেই প্রোডাক্টটা সেই লেভেলেরই ট্রিট করে। আমি এখানে বলে রাখি যে টাটা মাহিন্দ্রার কিন্তু মানে আপনাকে ওই আলু পটলের মতোই ট্রিট করবে, ঠিক আছে? এইটা আপনাকে কনসিডার করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি পাড়ার কোনো দোকানে, গ্রসারির দোকানে এসে কিনতে এসেছেন, দাঁড়িয়ে আছেন, দাদা এটা দিন, আচ্ছা ওয়েট করুন, পান চেবাতে এই সমস্ত ব্যাপারগুলো আছে। কিন্তু তারপরেও আমি কেন এটা নিলাম, আমার ওদের সবকিছু ভালো লেগেছে, গাড়ি ভালো লেগেছে, কিন্তু যে ফিচারটা আমি এই রেঞ্জে আমি পাচ্ছি আর কি, সেই ফিচারটা আমাকে যদি পেতে হয় তাহলে আমাকে এক্সট্রা আরো 3.5 লাখ টাকা অ্যাড করতে হতো। এবার আমি যেটা ভাবলাম, ফিচার্স বলতে কি ফিচার্স মিস হচ্ছিল? ফিচার্স মিস হচ্ছে সেটা হচ্ছে যে অটোমেটিক ORBM, যেটা আমার দরকার। আমি ওখান দিয়ে গিয়ে হাত দিয়ে বন্ধ করা বা নামাটা আমার পাখির মতো লাফিয়ে অ্যাডজাস্ট করা, এই সমস্ত করা পোষাবে না। ভিড়, আমি এখানে বসে আছি, ওখান থেকে আমি সমস্ত অ্যাডজাস্ট। সবথেকে অসুবিধা হয় তো ওভারটেক করা, কোনো মানে অটোওয়ালা ধাক্কা মেরে দিল, বাইকওয়ালা, তারা বললো দাদা একটু দোকান, তো তখন সেই এরকম ভাবে খুব অসুবিধা, প্র্যাকটিক্যালি অসুবিধা, আমারই অসুবিধা আমার নিজের গাড়িতে। তো এবার ওই কমফোর্টটা আমি অলরেডি পেয়ে গেছি যে এক জায়গায় বসে বসে সবকিছু হবে। সো দ্যাট ইজ ওয়াই এবার এইটা পেতে গেলে আমাকে হায়ার ভেরিয়েন্টে যেতে হবে। তারপরে ইনফোটেনমেন্ট সিস্টেমটাও পেতে গেলে আমাকে হায়ার ভেরিয়েন্টে যেতে হবে। স্কোডা কাইল্যাক আরেকটা কারণে বাদ গেছে, সেটা হচ্ছে ওদের মনোপলি বিজনেসটা। কারণ আমি টাকা দিয়ে আমি একটা মেশিন কিনবো, আর তোমার আওতায় আমাকে সারা জীবন থাকতে হবে। আমার যদি মনে হয় 5 বছর পরে ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরে আমি আফটার মার্কেট বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আমার পছন্দের মেকানিককে দিয়ে আমি কাজ করাবো, তোমরা সেটা করতে দেবে না, তোমাদের ওখানেই যেতে হবে। এবং ওখানে গিয়ে তোমরা জানি না কতদিন তুমি ফেলে রাখবে গাড়ি, হবে না বস, আমি পারছি না। আমি আমার মেশিন কিনছি, আমার মেশিন আমার মতো করে আমি করবো। ইচ্ছা হলে তোমাদের কাছে যাবো, না ইচ্ছা হলে আমি যেখান থেকে কিছু করাবো। হ্যাঁ, ওদের একটা এএমসি আছে না, 5 বছরের না কিসের একটা এএমসি আছে। হ্যাঁ, ওদের এএমসি আছে, কিন্তু মানে আমার ব্যাপারটা হচ্ছে যে ওদের কাছ থেকে আমাকে কিনতে হবে। আমি ওদের কোনো স্পেয়ার পার্টস আমি অ্যাভেলেবেল পাবো না কোনো জায়গায়, বোডোমো থেকে আমি কোথাও পাবো না। তো এই জন্য আমি ওটা ক্যান্সেল করলাম। তাহলে ব্রিজা হলো না কেন? আচ্ছা, ব্রিজা হলো না। ব্রিজা এক কথায়
আমার মানে এই জন্যই বলছি বর্ধমান থেকে তো পাওয়া যায়। এটা আমার হোম মিনিস্টারের আমারও লেগেছে আর কি। হ্যাঁ, এবার হোম মিনিস্টারকে ফেলা যাবে না, না। হোম মিনিস্টার উঠেই বলেছে না। আপনি আগে উঠে যাবেন। হ্যাঁ, তো একদম মানে ওখানে হ্যাঁ মানে হ্যাঁ 100%। তারপরে ও জাস্টিফাই করলো কেন না, তো সেটা আমারও মনে হয়েছে সত্যি তাই। কারণ নেক্সা চালানোর পর যখন আমি আবার মারুতিতে ফিরে আসছি, ওকে, ওদের ইন্টেরিয়রটা না একটু বোঝা একেবারেই যায়। মানে বোঝা নট যায়। ক্লাসি, বোঝা যায়, পার্থক্যটা বোঝা যায়। একদম। ভেতরটা মানে একেবারেই অ্যাট্রাকটিভ নয় আর কি। আচ্ছা, হ্যাঁ, তো আমার যার কারণে পছন্দ হয়নি, পছন্দ হয়। লুক ওয়াইজ পছন্দ হয়নি। আর তাছাড়াও ওই ন্যাচারালি অ্যাসপিরেটেড যে ইঞ্জিনটা আছে 1.5 লিটারের, ওটা আমি আর চাইছিলাম না। আমি চাইছিলাম যে একটা টার্বো ইঞ্জিন নেবো, আমি টার্বো চালাবো আমি। আচ্ছা, ব্রেজা বাদ গেল, কিন্তু টয়োটার হাই রাইডার এটা কি দেখেছিলে? হ্যাঁ, টয়োটার হাই রাইডার দেখেছিলাম, কিন্তু টয়োটা হাই রাইডারে কিন্তু ওই যে তুমি স্কডা কাইলাকের যে জিনিসটা বলছো না, স্কডা ভক্সওয়াগনে যেরকম একটা পাঁচটা আতিথেয়তা হ্যাঁ, হ্যাঁ। পাও, না, না, সেই না। আতিথেয়তাটা হয়তো টয়োটায় কিছুটা না, পেতে। একদম। আমার এবার টয়োটা যদি নিতে হয় আমাকে, তাহলে আমি পিওর টয়োটা নেব। আচ্ছা, তাহলে তো ওপরে যেতে হবে, ওপরে যেতে হবে আমাকে 7 সিটার একদম। তো আমি খুঁজছিলাম সাব 4 মিটার এক্সইউভি, ঠিক আছে, সাব 4 মিটার এক্সইউভি খুঁজছিলাম। আমি টয়োটা নিলে আমি টয়োটার ওন প্রোডাক্ট নেব। মাহিন্দ্রা সম্পর্কে যে জিনিসটা শুনেছি সেটা হচ্ছে একটা মাইলেজ ইস্যু থাকে। তো তোমার এই গাড়িটার ক্ষেত্রে কি সেরকম কিছু ফেস করেছো, বা মাইলেজ কিরকম পাচ্ছো? আপনি ধরুন ফিক্স করলেন যে আমি নেক্সট 5 বছরের জন্য একটা গাড়ি কিনছি, নতুন গাড়ি। এবার আপনাকে এই 5 বছরে গাড়িটা লালন পালন করার, গাড়ি ইজ নট আ অ্যাসেট, এটা ডেপ্রিসিয়েটিং কস্ট আছে, এটা আপনার লায়াবিলিটি। কিন্তু গাড়ি এখন লাক্সারিও নয়, এটা নেসেসিটি। এবার যার জন্য নেসেসিটি, তাকে এটা ভাবতে হবে তার টোটাল ইকোনমি, সেটাও আপনার থেকে নেওয়া হবে, যে গাড়ি নিয়ে সেটাকে রাখা এবং আপনার লাইফের টোটাল ইকোনমিটাকে আপনি কিভাবে সেট করবেন। তো আমি দেখলাম যে আমার 5 বছরে যদি গাড়ি রাখতে হয়, গাড়ির যা দাম, আমি যা অনরোড কিনলাম, তার সঙ্গে 5 বছরের আমার ফুয়েল কতটা লাগছে, 5 বছরে যা আসছে সেটা খুব একটা বেশি নয়। সেটা পেছনে ছুটতে গিয়ে আমি যদি সেফটিটা কম্প্রোমাইজ করে দিই, তাহলে দ্যাট উইল বি, মানে ওটা আমার বোকামো হবে অ্যাকচুয়ালি। দ্যাট উইল বি ফ্যাটাল। হাইওয়েতে যখন যাচ্ছেন 70, 80, 90-তে, সেই সময় গাড়ির কোনো রকম ভাইব্রেশন নেই, আপনি তুলে দিলেন 110, কিন্তু গাড়ি কাঁপছে, তাহলে তো ঠিক হলো না। আপনি পাচ্ছেন হয়তো 18-20, আমার দরকার নেই, আমি 15-তে হ্যাপি। এবারে আসি রিয়েল মাইলেজে। রিয়েল মাইলেজ বলতে আমার গাড়ি এখন 3600 কিলোমিটার চলেছে আজ পর্যন্ত এখানে আসা অবধি। তার মাঝখানে আমি একবার একটুখানি ইয়ের দিকে গেছিলাম, ঝাড়খণ্ডের দিকে গেছিলাম ঘুরতে আর কি, 3 দিনের জন্য, 750 কিলোমিটার। তার মধ্যে বাকিটা আমার সিটি ড্রাইভ হয়েছে। আমি কিছুটা কল্যাণী হাইওয়ে আর কিছুটা আমার শহরের মধ্যে চলে, মানে আমার বাড়ি থেকে আমার কর্মক্ষেত্র যেখানে, সেখানে যেতে গেলে মোটামুটি 70% সিটি ড্রাইভ, 30% হাইওয়ে। তো আমি সিটি হাইওয়ের এই যে ড্রাইভে, সেখানে আমি ট্যাঙ্ক টু ট্যাঙ্ক করে দেখেছি ওই 13.5 থেকে 14 ম্যাক্সিমাম পেয়েছি। আর হাইওয়েতে আমি যেখানে 750 গেছিলাম, সেখানে আমি পেয়েছিলাম 16.8 ম্যাক্সিমাম, এইটুকু। যেটা কিন্তু আমার এমআইডি তে শো করানো, এমআইডি তে আরো বেশি শো করছে, বাট এটা রিয়েল টাইম এখনো পর্যন্ত। মানে 1.5-2 কিলোমিটারের মতো ডিফারেন্স দেখায়, আরেকটু বেশি দেখায় এখানে, আরেকটু বেশি, 3-3.5 কিলোমিটারের মতো ডিফারেন্স থাকে, এরার আছে। শুনো তো ঠিকই আছে, হ্যাঁ, মোটামুটি পেট্রোল ইঞ্জিন হিসেবে একটা এত ভারী গাড়ি হিসেবে। এবার আমি ওই ড্রাইভটা সেভাবেই করি আর কি, খুব বেশি করি না, আমি রেভ করি না। আমি আরপিএমটাকে সাধারণত খুব বেশি মানে তুলি না, 2200 বেশি আমি আরপিএম তুলি না। সেই আরপিএম অনুযায়ী আমি গিয়ারটাকে সেইভাবে অ্যাডজাস্ট করে চালাই, মানে যেভাবে সাজেস্ট করে আর কি। ঠিক আছে, এখানে সাজেস্টও করছে আর কি। সেটা ইয়েতেও করতো, ব্যালেনোতেও করতো। হ্যাঁ, তো এখানে ওই সাজেশনটা দেয় যে নেক্সট গিয়ারে শিফট করতে হবে, বা ডাউন শিফট করতে হবে, বা আপ শিফট করতে হবে। এইটা এই গাড়ির আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে ওই হিল অ্যাসিস্ট কন্ট্রোল, যেটা নেই কিন্তু আছে। মানে এর থেকে যে বড় মানে আপার ভেরিয়েন্টটা, সেখানে ডেডিকেটেড বাটন আছে হিল অ্যাসিস্ট, সেটা আপ হিল ডাউন হিল দুটোর জন্য, কিন্তু এইটার আপ হিলের জন্য আছে, মানে সেটা আমি দেখেছি। মানে যখন পার্টিকুলার একটা ডিগ্রি অফ ইনক্লিনেশন হয়, সেই সময় আমি ব্রেকটা কিছুক্ষণ রেখে যখন ছেড়ে দিচ্ছি, গাড়ি কিন্তু মোটামুটি মানে ফিউ সেকেন্ডস গাড়ি কিন্তু নড়ছে না। পরে আমি যখন দেখি, জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এটা ইনবিল্ট এদের দেওয়া আছে, এদের কিছুই হিল হোল্ড অ্যাসিস্ট, এবং তার সঙ্গে বললো কিছু ব্রেকিয়ের কিছু ব্যাপার আছে ওদের,
ব্রেকিংটাকে ওদের সেভাবে 1.5 টিউন সেকেন্ড করা ধরে থাকে, রাখে। 1.5-2 সেকেন্ড ওরকম ধরে রাখে যদি ওই ইনক্লিনেশনটা ওরা পায়। তাহলে মিরের সাথে তো এখানে আলোচনাটা হলো, এবার গাড়ির মধ্যে গিয়ে গাড়ির সম্পর্কে একটু ফিডব্যাক নেবো, গাড়িটা চালিয়েও দেখবো যে কিরকম আমাদের সাথে বিহেভ করছে গাড়িটা। একদম একদম চলো। মিরের গাড়িতে উঠে পড়েছি, ড্রাইভার সিটে বসেও পড়েছি। ইনিশিয়ালি একটুখানি হ্যাচকা মারছে, কারণ আমার চালানো হয়তো অভ্যেস নেই, ওই জন্যই হচ্ছে। কিন্তু এটা ম্যানুয়াল ট্রান্সমিশন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইনফ্যাক্ট আমারও মনে হয় যে গাড়িটা চালাতে চালাতে এরকম সিচুয়েশন আসবে যেখানে কোনো অসুবিধা হবে না গাড়িটা চালাতে। হ্যাঁ মানে একটুখানি চালালেই মোটামুটি আন্দাজ হয়ে যাবে, ব্যাপারটা মাসল মেমোরিটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি তো গাড়িটার ভূয়সী একটা প্রশংসা দিলাম আপনাকে, করলাম, সেটা নো ডাউট গাড়ি খুবই ভালো, কিন্তু মানে যেটা ফ্যাক্ট আর কি, বাস্তব ফিট অ্যান্ড ফিনিশে কিন্তু এরা এখনো অনেক বেশি পিছিয়ে আছে। দেশীয় প্রোডাক্ট একটা আলাদা এক্সট্রা ভালোবাসা হ্যান ত্যান সেগুলো তো আছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার বাইং এক্সপিরিয়েন্স কিন্তু ইটস নট সো গুড। কেন? আচ্ছা, প্রথমত যেটা হয়েছিল মানে সেটা নিয়ে আমি যদিও একটা ভালোই ওদের সঙ্গে বার্গেন করেছিলাম, নেগোশিয়েট করেছিলাম দাম নিয়ে। তো ওরা আমাকে বলেছিল হ্যাঁ গাড়ি আছে, এবং আমি বলেছিলাম যে গাড়ি কিন্তু আমি 2 মাসের বেশি পুরনো গাড়ি নেব না। তো বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এবারে গাড়িটা যখন আমি পিডিআই করব আর কি, পিডিআই করার আগে ওদেরকে আমি গাড়ির ওই যে ডিটেলসটা হয় সেটা আমি চাই আর কি। তো হ্যাঁ আজ দেবো কাল দেবো এটা করছিল। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি তো আপনারা আমাকে অন্য গাড়ি দেখিয়েছিলেন, তো আমি সেম কালারে আমার গাড়িটাই একবার আমি দেখতে চাই, আপনি নিয়ে আসুন। না ওটা তো তাহলে কিলোমিটার বেশি হয়ে যাবে, অসুবিধা নেই, কিলোমিটার যদি বেশি হয়ে যায় কোনো প্রবলেম নেই, আমি যদি নিই আমার কোনো অসুবিধা হবে না, তো নিয়ে আসুন। ওরা নিয়ে আসে গাড়িটা, আমি তখন গাড়ির সমস্ত ওই ডিটেলস গুলো নিই, সেগুলো নিয়ে আমি প্রিয় বন্ধু চ্যাট জিপিটিকে আমি দিই সেটা। এবার চ্যাট জিপিটি সেটা পুরো অ্যানালিসিস করে আমাকে বলে যে গাড়িটা কিন্তু অলরেডি মে মাসের গাড়ি। ওকে, ঠিক আছে, কিন্তু ভিন নাম্বার ছিল না আপনার কাছে? হ্যাঁ ওই ভিন নাম্বার দেখেই আমি, ওরা প্রথমে দেয়নি ভিন নাম্বারটা, ওকে, ওটা নিয়েই আমি ভিন নাম্বারটা দেখেই আমি ওটা করি আর কি। করে ওটা আমি জানতে পারি যে ওটা হচ্ছে মে মাসের গাড়ি। তাহলে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 5 মাস পুরনো হয়ে যাচ্ছে আমার কাছে। তখন আমি ওদেরকে চেপে ধরি যে না এই গাড়িটা তো আমি নেব না, আমার আপনি যেভাবে কমিট করেছেন আমি তো গাড়ি বুক করে দিয়েছি আমার এই মাসের মধ্যেই। তখন ওরা বললো যে না এটা কিন্তু আপনার আরো 2 মাস ম্যাক্সিমাম ওয়েটিং পিরিয়ড টাইম চলে আসবে যদি নতুন গাড়ি আপনি চান। ওকে, ঠিক আছে। তো আমি বললাম না এটা তো হবে না, তাহলে আমি গাড়ি ক্যান্সেল করে দিচ্ছি, আমি গাড়ি নেবো না। তখন না 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 ঠিক আছে। তো ওর যে সিনিয়র ছিল সেই সিনিয়র কে আমাকে ভিজিট করলো। তো আমি বললাম ঠিক আছে আমি নেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার গাড়ি আমাকে দাম কমাতে হবে। আপনার এত পুরনো গাড়ি আপনার স্টকে রয়েছে, আমি জানি আপনি কোনো না কোনো দিন এই গাড়ি বেচে দেবেন, কিন্তু আমি যদি এই গাড়ি নিই তাহলে আমার গাড়ির আমার যে দামটা আমার মনে হবে সুটেবল, আপনাকে সেটা নেগোশিয়েট করতে হবে। ওকে, তো সেই নেগোসিয়েশনের জায়গায় আসলো, এসে তারপরে ওরা, আমি বললাম শুধু এইটা করলে হবে না, আমার ইয়েও চাই, অ্যাক্সেসরিজও চাই। মাহিন্দ্রা অ্যাক্সেসরিজ বিনা পয়সায় দেয় না, তো আমি আদায় করেছি। ঠিক আছে, নেগোশিয়েট করে। এটা কত ডিসকাউন্ট পেলেন? এটা আমি ওরা ফ্ল্যাট ডিসকাউন্ট, আচ্ছা তখন তো জিএসটির গল্পটা চলে এসছে আর কি, আমি তো তককে ছিলাম যে জিএসটিটা যেই অ্যাপ্লাই হবে আর কি, আমি ঠিক তার পরের দিনই গাড়িটা ইয়ে করবো আর কি, নেব। তো আমি সেই অনুযায়ী যেদিন কমলো, ওরা যাতে দামটা বাড়িয়ে না দিতে পারে, তো সেই অনুযায়ী আমার ওদের ইয়ে এক্স শোরুম প্রাইস ছিল 9,99,000 টাকা। আচ্ছা, মানে ওটা 10 লাখের নিচে। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই আমার ওই এক্সট্রা যে এটা আর কি ট্যাক্স দিতে হয়, যেটা সেস, যেটা সেটাও আমার লাগেনি, মুকুব হয়ে গেল, মুকুব হয়ে গেল আমার ওটা। তারপরে ওরা পিডিআই করতে দিচ্ছিল না আমাকে, না হবে না আমাদের এগেইনস্ট পলিসি। তো আমি ওদেরকে বললাম যে তাহলে আপনারা একটা কাজ করুন, আমাকে একটা অফিসিয়ালি মেল করুন যে আপনাদের কোম্পানি পলিসি আছে, মাহিন্দ্রা থেকে ওই পলিসি পিডিআই করতে দেবেন না, আমি আমার অসুবিধা নেই। তখন গাঁগি করতে করতে মানে দিল পিডিআই করতে আমাকে। পিডিআই করতে অসুবিধা কোথায়? না ওদের পলিসি থাকে যে পিডিআই করলে অনেক সময় গাড়ির প্রবলেম হয়, ক্ষতি হয় বা কিছু হতে পারে, যদি ড্যামেজ হয়ে যায়, আপনি যদি সেই গাড়িটা পরে না নেন, তখন এই সমস্ত নানা রকম ইস্যু দেখাচ্ছিল। গুড এনাফ, আপনি আমাকে একটা মেল করুন, আমি আপনাকে পিডিআই করতে চাই, একটা মেল করছি, আপনি সেই মেলে রিপ্লাই করুন। তো ওরা বললো না ঠিক আছে আপনি পিডিআই করুন। তো আমি পিডিআই করালাম। পিডিআই করে আমার যেটা হলো দেখলাম
সেটা হচ্ছে গাড়ির সমস্ত কিছু ঠিক আছে, শুধু বাঁ দিকের যে ওআরবিএম আছে, ওআরবিএম এর আউটসাইডে একটা স্ক্র্যাচ ছিল, ডিপ স্ক্র্যাচ ছিল। ওকে। তো আমি বললাম ওটা আমি নেব না, ওটা আমি মে মাসের গাড়িটা? হ্যাঁ, মে মাসে এই গাড়িটাতেই। বললো ঠিক আছে, আমরা ওটা চেঞ্জ করে দেবো, আপনাকে নতুন দিয়ে দেবো। তো এবার যেদিন আমি ডেলিভারি নিই সেদিন তো একটা প্রচুর উত্তেজনা ছিল, আর বেশি আমি এমনি অন্যান্য গাড়ির অপরিষ্কার ছিল এগুলো সেগুলো আমি দেখে দেখে নিয়েছি সবকিছু। কিন্তু পরে আমি বাড়িতে এসে যখন গাড়িটা বন্ধ করে লক করছি, দেখছি ডান দিকেরটা অটোফোল্ড হয়ে যাচ্ছে, ওইটা অটোফোল্ড হচ্ছে না। তো আবার সেই আর এক হ্যাপা, আমি ফোন করলাম ওদেরকে, ওরা বললো আপনি একটুখানি নিয়ে আসুন। আমি আবার ওই বিয়েতে নিয়ে গেলাম ওদের সার্ভিস সেন্টারে, নিয়ে গিয়ে ওরা ওখানে মেকানিক দেখলো যে যেটা লোয়ার ভেরিয়েন্টের লাগিয়ে দিয়েছে আর কি, মানে ওরা চেঞ্জ করেছে আমার কথা অনুযায়ী, যেটা ডিপ স্ক্র্যাচ ছিল সেটাকে চেঞ্জ করেছে। আচ্ছা, করে ওরা যে ওআরবিএমটা নতুন লাগিয়েছে সেটা হচ্ছে লোয়ার ভেরিয়েন্টের, ওখানে ওটা ওই অ্যাডজাস্টেবল এখান থেকে, কিন্তু অটো ফোল্ডেবল না। তো সেটা আবার ওরা আমাকে চেঞ্জ করে দিল। তো এই ব্যাপারগুলো আছে, মানে টাটা মাহিন্দ্রার গাড়ি কিনলে যে ওয়ার্কশপ আছে তাদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক হয়ে যাবে। মানে মোটামুটি মাঝে মধ্যেই আপনার ওদের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে ইনিশিয়ালি আর কি, গাড়িটা যতক্ষণ না পর্যন্ত সবটা স্টেবিলাইজ হচ্ছে। তো এইটা হয়েছে এটা। তবে হ্যাঁ, এইটুকু বলবো, ওরা আমাকে প্রচন্ড কোঅপারেট করেছে, এবং আমি ওদেরকে বলেছিলাম যে দেখুন আমি গাড়ি এরকম রাখতে পারবো না, আমার মানে আমি এমন প্রফেশনে আছি যে আমার গাড়ি সব সময় লাগে। তো ওরা আমাকে যেটা কমিট করেছিল যে হ্যাঁ আপনি আসুন, আপনাকে আমরা সঙ্গে সঙ্গে বসাবো না, করিয়ে দেবো, সেটা ওরা করেছে। আচ্ছা, আমি হ্যাপি, ওদের যে সার্ভিসটা আছে, আফটার সেল সার্ভিস রেসপন্সে আমি খুব হ্যাপি আছি, ভালো। আর গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স বলতে আমি আমার বোন, তার বাচ্চা, আমার বাচ্চা এবং আমার ওয়াইফকে নিয়ে আমি ওই ঘাটশিলা, তারপরে এদিকে গেছিলাম একটু, এই সাইডগুলো হয়ে ঝাড়গ্রাম হয়ে ফিরলাম 3 দিনে একটা শর্ট ট্রিপে। তো পারফরমেন্স অসাধারণ এক কথায়, রোড গ্রিপ দুর্দান্ত, অসাধারণ স্টেবিলাইজেশন, স্টিয়ারিং রেসপন্স দুর্দান্ত। আচ্ছা, গাড়িতে আমার যে বোনের মেয়ে, ওর একটা ওই মোশন সিকনেস আছে, যার কারণে গাড়ির পেছনে বসতে পারে না, ওর মায়ের গাড়িতে ও সামনে বসে। তো সেটা নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম যে কি হবে। তো আলটিমেটলি ওরা পেছনে, আমার বাচ্চাও মানে দাপিয়ে গেছে পেছনে বসে, কিছুই হয়নি, ওর কোনো রকম হয়নি। সেটা দিয়ে বুঝলাম যে গাড়ির বডি রোলটা সেভাবে খুব একটা নেই। তো বডি রোলও সেভাবে মানে খুবই কমফোর্টেবল, ওরাও খুব ইয়ে করেছে। আমার বোন টিয়াগো চালায়, ও মাঝে মধ্যে বাইরে যায়, তো ও ইয়ে করে আমাকে রেসপন্ড মানে যে এটা দিল, ফিডব্যাকটা দিল যে খুবই ভালো, সাসপেনশন খুব ভালো, ব্যালেনোর থেকে তো 1000 গুণ ভালো। টর্কটা সাংঘাতিক তো? হ্যাঁ, টর্কটা সাংঘাতিক, দামাদাম উঠছে গাড়ি পুরো একদম, মানে কোনো অসুবিধা হবে না। আপনি থার্ড গিয়ারেও টেনে দিতে পারেন, কোনো থার্ড গিয়ারই তো তুলছে। হ্যাঁ, মানে এইটা আমি শুরু করলাম থার্ড গিয়ারই, আচ্ছা, কিন্তু ভালো মতো ধরে নিল। হ্যাঁ, মানে এবার এখানে নেক্সন স্ট্রাগল করেছে, এখানে ইয়ে স্ট্রাগল করেছে, আমাদের সনেট স্ট্রাগল করেছে। এখানে ব্রেজা তো মানে বাবা গো মাগো করতে শুরু করে দিয়েছিল। মানে আমার সঙ্গে ওদের যে ছেলেটি ছিল আর কি, মারুতি, সে বলছে স্যার সেকেন্ড গিয়ারে দিন। বললাম না, আমি থার্ড গিয়ারেই চাই, অ্যাকচুয়ালি চাই, পারলে আমি ফোর্থ গিয়ারে করি এটা। হেসে দিয়েছে, হবে না এটা। হ্যাঁ, ওটাই আমার দেখার আছে, হবে না এটা। থার্ড গিয়ারে দিয়ে দেখলাম খুব সুন্দর টর্কটা, মানে নিচের টর্কটাও ওপরের গিয়ারে ভালো কাজ করে। হ্যাঁ, শুধু এটার মানে আমার যেটা চালাতে প্রথম অসুবিধা হয়েছে যেটা ভীষণ, সেটা হচ্ছে ক্লাচটা আপনি ফিল করতে পারবেন, ক্লাচটা ডিপ আছে অনেক। হ্যাঁ, ক্লাচটা ডিপ, আমার অসুবিধা হচ্ছে না, কারণ আমি ডিজেল গাড়ি চালাই তো। ও আচ্ছা, আমার ক্লাচের মানে ওই বাঁ পায়ের এক্সারসাইজ বেশি হয় আচ্ছা, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। এটা ওই অটো স্টার্ট স্টপ আছে, ওটাকে অফ করে দিতে হবে। দেখুন আপনার ডান দিকে একটা সুইচ জ্বলছে, এইটা ডিফল্ট থাকে। এটাকে আমি ওই যখন সিটিতে বাম্পার টু বাম্পার চলে সেই সময় আমি অফ করে দিই, কারণ ওটা খুব অ্যানোয়িং, বারবার বন্ধ শুরু হতে থাকে আর কি। বাঁদিকে সুইচ বলতে স্টার্ট স্টপের সুইচটা, এটা করলে বন্ধ হয়ে যাবে, রাইট। এটার আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনার স্টিয়ারিং রেসপন্সের জন্য মানে 3টে ইয়ে আছে এখানে। একটা হচ্ছে ওই নর্মাল মোড, একটা স্পোর্টস মোড, একটা হচ্ছে কমফোর্ট মোড। আপনি এখন যেটা চালাচ্ছেন এটা কমফোর্ট মোড। স্পোর্টস মোড একটা আছে, যেটা হাইওয়েতে স্টিয়ারিংটা খুব শক্ত হয়ে যায়, মানে হাইওয়েতে যেটা জরুরি আর কি। 3টে মোড আর কি এটা আছে।
তো সেটা এফেক্টিভ কাজ দেয়। ওকে, যদি কমফর্ট মোডে গাড়িটা চালান ধরুন, তাহলে কি হাইওয়েতে গেলে স্টিয়ারিং শক্ত হয় 60-70-এর উপরে উঠলে? না, এরকমই নরম থাকে? চেঞ্জ করতে হয়। আচ্ছা, যেটা আমাদের গাড়িতে হয় আর কি, আচ্ছা, যে 60-70-এর উপরে উঠলে অটোমেটিক্যালি হয়ে যায় তো। হ্যাঁ। না, এটা ওরা ওই মানে সুইচটা ডেডিকেটেড সুইচ দিয়েছে একটা, যেটা আপনার ওইটা চেঞ্জটা আপনি করে নিতে পারবেন। ওকে, একটা হচ্ছে কমফর্ট মোড, যেটা স্টিয়ারিংটা খুব সুইফটলি ঘোরে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে নরমাল মোড, আর একটা হচ্ছে স্পোর্টস মোড। নরমাল মোডটা কোথায় চালাবার জন্য? এই যে নরমাল মোডটা আপনি মানে যদি আপনার বেশি মনে হয় আর কি, সব জায়গার জন্য। হ্যাঁ, সব জায়গার জন্য ওটা সর্বত্র আপনি ইউজ করতে পারেন। ওকে, যেটা হাইওয়েতে চালান? হ্যাঁ, হাইওয়েতে ওটা স্পোর্টস মোড। ডুয়াল জোন এসি রয়েছে, এটা আমার আরেকটা ইম্পর্টেন্ট ছিল। দুটো আলাদা জোন আছে, আলাদা জোনে দুটো আলাদা টেম্পারেচার কন্ট্রোল করা যায়। মানে ওই দিক থেকে যে এয়ারটা ভেন্টিলেটর দিয়ে যে এয়ারটা বেরোবে, সেই টেম্পারেচারটা বাঁ দিকে আপনি কন্ট্রোল করতে পারেন, ডান দিকে বাড়িয়ে রাখতে পারেন। ওকে, সেটা আছে আর কি। আর এই পেছনে এসি ভেন্টিলেশন, রেয়ার ভেন্ট। তো এই পেছনের যে মানে এসি যে রেয়ার ভেন্ট আছে, সেই রেয়ার ভেন্টটা থাকাটা জরুরি ছিল আমার জন্য। আচ্ছা, আর এতে তো ভেন্টিলেটেড সিট তো নেই? না, এটা ভেন্টিলেটেড সিট নেই, এটা কোনো ভেরিয়েন্টে ভেন্টিলেটেড সিট নেই। ভেন্টিলেটেড সিটটা আমার খুব একটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না। ওটা মানে কাইলাকে আছে না? কাইলাকে আছে, কাইলাকে আছে, নেক্সনে আছে। তো এই কারণে পড়ে না, কারণ আমার মোটামুটি সারাক্ষণই যেহেতু আমার খুব ডাস্ট অ্যালার্জি, তো আমার এসি চলে সারাক্ষণ আর কি। ওকে, তো সেক্ষেত্রে ওই পিঠ ঘেমে যাওয়া বা হয়ে যাওয়া, তার জন্য বিশাল কিছু প্রবলেম হচ্ছে আমি কখনো ফিল করিনি এখনো পর্যন্ত, যেটা আমার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে। ওটা মেবি যদি ওরা দিয়ে দিত অ্যাড অন, ওটা আমি আলাদা করে ওটা কিনতাম না আর কি। যেমন আমার সানরুফটা আমি কিনিনি, আমি যেই ভেরিয়েন্টটা চয়েস করেছি সেই ভেরিয়েন্টের মধ্যে সানরুফটা অটোমেটিক চয়েস হয়ে গেছে, চলে গেছে। সেইরকম যদি অটোমেটিক চয়েস ভেন্টিলেটেড সিটটাও হতো তাহলে আপত্তি ছিল? আমার আপত্তি ছিল না, কিন্তু নেই বলে আমার আক্ষেপও নেই। রাইট, একদম। আমি তো পুরো জ্যাম ট্রাফিকে চালাচ্ছি, সেরকম বুঝতে পারছি না, কিন্তু যেটুকু বুঝেছি যে 2 নম্বর 3 নম্বর গিয়ারের পাঁচটা সাংঘাতিক ওঠে, 60 অ্যাক্সিলারেশন নিচ্ছে, এবং সেই জন্য এই 200 NM যে টর্কটা আছে সেটাই কিন্তু গাড়িটাকে পাঞ্চ করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সেই জিনিসটা সাংঘাতিক এখানে লেগেছে। কিন্তু ওই যে 1.2 লিটারের আরেকটা ইঞ্জিন আছে, যেটা 129 বিএইচপির মতো, যেটা X5L এ আছে, তো সেই ইঞ্জিনটা যেহেতু, আচ্ছা, তোমার তো আবার পাঁচটা অতটা দরকার ছিল না। না, মানে দরকার ছিল না বলতে, ওটা হায়ার ভেরিয়েন্ট চলে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে ওখানে, ওইটার সঙ্গে ইঞ্জিনটা বেসিক্যালি দুটোর মধ্যে খুব একটা যে ডিফারেন্স নেই। আমি তো মানে ওটা চালিয়েছিলে তুমি? হ্যাঁ, ওটা চালিয়েছিলাম আমি। ওকে, প্রথম যেটা টেস্ট ড্রাইভ নিয়েছিলাম ওইটা চালিয়েছিলাম। আচ্ছা, পার্থক্য কিছু বোঝোনি? পার্থক্য সেভাবে মানে খুব একটা কিছু আমি বুঝতে পারিনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওটার ইঞ্জিনটা মানে আরেকটু কমপ্লেক্স ইঞ্জিন, মানে ওই যে ফুয়েল ইনজেকশনটা, ওটা ওই ইঞ্জিনের পিস্টনের মধ্যে ফুয়েল ইনজেক্ট করছে ওটা। সেটা তো এতেও আছে। হ্যাঁ, এটা বাইরে থেকে করছে আর কি। মানে ওখানে ফুয়েল ইনজেক্টরটার ভেতরে, মানে ইনজেক্টর ভেতরে গিয়ে তেলটা স্প্রে। হ্যাঁ, ভেতরে গিয়ে ওটাই গিয়ে। হ্যাঁ, সেটা থারেতেও আছে, আর তোমার এতেও তো আছে। হ্যাঁ, থারে ওই টেকনোলজিটাই আছে। হ্যাঁ, ওই টেকনোলজিটা দিয়েছে। এটা সম্ভবত TGDI। হ্যাঁ, TGDI ইঞ্জিন। তো সেটা কি কারণ হয়ে গেল না নেয়ার? নাকি আমার মনে হয় দরকার পড়লো না? না, আমার দরকার পড়লো না ওই জন্য। কারণ ড্রাইভিং ডাইনামিক্সে তো সেরকম কিছু চেঞ্জ হয় না, কিছু নেই, কোনো দরকার নেই। আমি ওই টাকাটা যে স্পেন্ড করবো এক্সট্রা, তো সেইটা আমি কোনো রকমে জাস্টিফাই করতে পারিনি। মানে আমার কাছে টাকা আছে বলেই আমি কিনে ফেললাম, ওটা আমার নয়, তাহলে ওটা আমার লাক্সারি হয়ে যাচ্ছে। আমার নেসেসিটিটাকে মানে মিট করতে পারছে কিনা, বুঝে গেছি, সেইটা হচ্ছে আমার মেন পারপাস আর কি। তো আমার নেসেসিটিটা ফুলফিল করে দিয়েছে। আমার এটা চড়ে বা চালিয়ে আমার মনে হয়নি সেটা থাকলে ভালো হতো বা এটা মিস করছি, এটা খুব এসেনশিয়াল ছিল, এরকম নয় আর কি। যেগুলো এসেনশিয়াল সেগুলো আমার সব আছে। মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমার যে সুপ্রিম নেসেসিটিটা ছিল, মানে নেসেসিটিরও বিভিন্ন রকম ধাপ যদি বলা যায়, তাহলে সবচেয়ে উপরের ধাপেই হয়তো এই জিনিসটা তোমার ফুলফিল করে দিয়েছে। হ্যাঁ, একদম। সেইটাই হয়তো তোমাকে ওটা না নেওয়ার জন্য আরো বেশি করেছে, ঠিক, ডিসকারেজ করেছে। ঠিক, একদম। এটাও হতে পারে। হ্যাঁ, এই গাড়িটা নিতে পারে, মানে যদি যারা ওই বাবা কত দিচ্ছে, মাইলেজ কত দিচ্ছে, এবার গাড়ি কিনে যদি আমাকে চালাবো কি চালাবো না ভাবতে হয় কোনো কারণে, বা কেনার আগে যদি ভাবতে হয় যে আমি শর্ত সাপেক্ষ থাকবে, তো সেইটা আমার মনে হয় না খুব বেশি ওয়াইজ হবে আর কি।
আর এটা মানে অল হুইল ডিস্ক ব্রেক আছে সামনে পেছনে, তো ব্রেকিংটাও খুব ভালো আছে। ব্রেকিংটা ভালো ধরছে, ভালো কামড়াচ্ছে। হ্যাঁ। হয়তো 4 মিটার সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে তার মধ্যে এই গাড়িটা পেট্রোল খরচা বলো সেটা হয়তো একটু বেশি দেবে, কিন্তু সেই বেশি দেওয়াটাও যদি কেউ হিসেব করে তাহলে এমন কিছু পকেট পিঞ্চিংও হবে না। না না, হবে না। কেউ যদি একটু ডিটেলে গিয়ে ক্যালকুলেশন করে তাহলে যে ভয়টা লোকে পায় যে মাহিন্দ্রা গাড়ির মাইলেজ কম, কিন্তু যদি মাইলেজ কমের হিসেবে সে তার ডেইলি কমিউটেন্স কিংবা মাসে কত চলছে এই হিসেবে হিসেব করে, তাহলে হয়তো দেখা যাবে যে হয়তো 15-20 হাজার টাকা কি 25 হাজার টাকাই বেশি হয়তো দিতে হবে। একদম। সেইটাই কি হিসেবটা দাঁড়াচ্ছে? একদম সেরকম হিসেব দাঁড়াচ্ছে। মানে আমি যেটা হিসেব করেছি আর কি, আমার যদি মাসে 1000 কিলোমিটার চলে, আমার ব্যালেনোতে যে খরচাটা হচ্ছিল সেখান থেকে আমার এখানে 3000 টাকার মানে 2.5 থেকে 3000 টাকার মতো বাড়ছে। এবার যেহেতু এটা এখন সবে 3500 কিলোমিটার চলেছে, এটার এখনো অপটিমাম পারফরমেন্সটা আমি হয়তো এখনো পাবো 10,000 কিলোমিটার বা সেকেন্ড সার্ভিস হয়ে যাওয়ার পর, তখন আরো বেটার বুঝতে পারবো যে মানে কোথাকার জল কোথায় গড়ালো। তবে সাব 4 মিটারে বেশি দেয় সেরকম বলতে কোন গাড়ি, মানে সবই প্যারালালি এরকমই দেয় আর কি সাব 4 মিটারে। হ্যাঁ, এবার যদি কেউ ওই হাইব্রিড নেয় তখন হয়তো হাইব্রিড নিলে, অবশ্য হাইব্রিড তো স্ট্রং হাইব্রিড আর কোথায় আছে? না, মাইল্ড হাইব্রিডই আছে। স্ট্রং হাইব্রিড কি কিছু আছে? নেই। গ্র্যান্ড ভিটারায় গেলে স্ট্রং হাইব্রিড, সেটা তো সাব 4 মিটার থাকছে না, সেটা সাব 4 মিটার থাকছে না। মাইল্ড হাইব্রিড হলে কতই বা 1.5 লিটারের হয়তো বেশি, খুব একটা বেশি হচ্ছে, সরি 1.5 কিলোমিটারের মতো হয়তো বেশি। আর ব্রিজার এখনকার যে মডেলটা সেটা আমার দেখে খুব একটা এরোডাইনামিক মনে হয়নি। সামহাও আমি আবার ভুল হতে পারি, বাট মানে গাড়ির ডিজাইনটা খুব একটা এরোডাইনামিক বলে মনে হয় না আমার আর কি। হ্যাঁ, ওটা কার কোথায় কি ভালো লেগে যায় কেউ বলতে পারে। কেউ হয়তো ব্রেজার মধ্যেই তার পুরো স্বপ্ন বসে আছে, হতে পারে। একদম কারো হয়তো ব্রেজারটাই ভালো লাগছে না। একদম ওটা এতটাই এটা সাবজেক্টিভ। হ্যাঁ, এতটাই সাবজেক্টিভ যে ওটা নিয়ে কিছু বলার নেই। তো আজকের ভিডিওতে এইগুলোই আলোচনা করার ছিল। XUV 3XO নিয়ে মিরের সাথে ডিটেলে আলোচনা হলো এবং অনেক কিছু ইনপুট পেলাম ওর থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন। আর মীরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্যে, আমার কাছে আসার জন্যে এবং ওর এই গাড়িটা রিভিউ করতে দেওয়ার জন্যে। মীর কিছু বলার আছে শেষ? মানে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি সত্যি খুব ভালো লাগছে আমার আজকে যে আপনি ডাকলেন। আমি আবার বলছি, আমি আপনার ফ্যান। আপনার চ্যানেল আরও বেশি গ্রো করুক এবং এই চ্যানেলটা ভীষণ ইনফরমেটিভ, খুব ক্যাজুয়াল, ভীষণ কি বলবো, বাংলায় যে ভাষাটা আমাদের মাতৃভাষা সেই ভাষায় আপনি কন্টেন্ট বানাচ্ছেন। তো আরও বেশি কন্টেন্ট হোক, আপনার চ্যানেল আরও বেশি গ্রো করুক, আমরা আরও বেশি ইনফরমেশন পাই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ।